হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো ইলেকট্রোস্ট্যাটিক আজকে আমরা শুরু করছি। তো ইলেকট্রোস্ট্যাটিকের ফার্স্ট চ্যাপ্টার, ইলেকট্রোস্ট্যাটিকে জেনারেলি 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক মানে যেটাকে আমরা বলি স্থির তড়িৎ। স্থির তড়িতের 3টে চ্যাপ্টার বেসিক্যালি আছে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল আর হচ্ছে ক্যাপাসিটার। এই 3টে চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা, ইলেকট্রোস্ট্যাটিক্স টোটাল বা স্থির তড়িৎবিদ্যা যেটা আমরা বলি। তো আজকে আমরা যেটা করতে চাইছি, ইলেকট্রিক ফিল্ডের ফার্স্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা টপিক ওয়াইজ এগোবো। প্রথমে ইলেকট্রিক ফিল্ডের কিছু টপিক, কিছু বিষয়ে আলোচনা আমরা করতে চাইছি। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডে যেটা বিষয় প্রথমেই আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ইলেকট্রিক ফিল্ডে প্রথমে আমাদেরকে যেটা জানতে হয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন এই কুলম্বের সূত্র কি সেটা সর্বপ্রথম জানতে হবে। তো বিজ্ঞানী কুলম্ব একটা সায়েন্টিস্টের নাম। তো সেই বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা দিয়েছিল, সেখান থেকে কুলম্বের সূত্র। তো দুটো চার্জ আছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। দুটো চার্জ আছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এবং এদের মাঝে ডিস্টেন্স হচ্ছে R। তাহলে আমরা জানি যে সেম যদি চার্জ হয়, মানে দুটো যদি প্লাস চার্জ হয়, সেটা রিপিল করবে একে অপরকে। আর যদি অপোজিট চার্জ হয়, মানে প্লাস আর মাইনাস, সেটা অ্যাট্রাক্ট করবে। তো এইখানে এই যে ফোর্সটা হবে, এদের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপালশন যে ফোর্সটা হবে, সেই ফোর্সটা কী করবে, চার্জের গুণফলের সমানুপাতিক এবং এদের যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। এগুলো আমরা ছোটো থেকে পড়ে আসছি। এখন কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চার্জ কী। এটা তো একটা কোশ্চেন যে চার্জ কী। না, চার্জ ইজ এ প্রপার্টি অফ এ ম্যাটার। একটা ম্যাটারের একটা ধর্ম, যেরকমভাবে ভর একটা ধর্ম, সেরকমভাবে চার্জ একটা ধর্ম পদার্থের। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো দু ধরনের চার্জ হয়, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এবং চার্জের ইউনিট কী সেটা হচ্ছে কুলম্ব। এগুলো আমরা জেনে এসেছি। অ্যান্ড আমি যখন এখানে বলছি পয়েন্ট চার্জ আছে কী আছে, তখন সেটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো একটা পদার্থ আছে এবং সেটাকে আমি কোনোভাবে চার্জ দিয়েছি। কীভাবে চার্জ দেবো না জানি, যদি কোনো একটা যদি ধরা যায় একটা কাঁচের টুকরো আছে, সেই কাঁচের টুকরোটা আমি যদি পশমের কাপড় দিয়ে ঘষি, বা ধরে চিরুনি আছে, চিরুনিটা দিয়ে চুল আঁচড়াচ্ছি, চুল আঁচড়ানোর পর চুলের সাথে চিরুনিটা ঘষার পর আমি ছোটো কাগজের টুকরোগুলোকে দিচ্ছি, তাহলে কাগজের টুকরোগুলো দেখবি অ্যাট্রাক্ট হয়ে যায়। এখানে কি হয়, ঘর্ষণের ফলে কিছু ইলেকট্রন আদান প্রদান হয়। যখন কোনো একটা পদার্থের মধ্যে ইলেকট্রন বেশি চলে যায়, সেটা নেগেটিভ চার্জ পেয়ে যায়, এবং যেখান থেকে ইলেকট্রন চলে আসে সে পজিটিভ চার্জ পেয়ে যায়। তো এইভাবেই কোনো একটা বস্তু চার্জ পায়। এবং মাথায় রাখবে, একটা বস্তু চার্জ পায়, আমি যখন চার্জ কথা বলছি, কোনো একটা বস্তুর কথা বলছি, ঠিক আছে, সেই বস্তুর মধ্যে চার্জ আছে। চার্জ আছে মানে কি তার মধ্যে ইলেকট্রন কম আছে বা ইলেকট্রন বেশি আছে। তো এইটা হলো চার্জের ব্যাপার। আমি যখন চার্জ বলছি, এখানে কোনো একটা অবজেক্ট আছে। আচ্ছা, কুলম্বের সূত্রটা কিন্তু বিন্দু আধান এবং স্টেশনারি বিন্দু আধানের জন্য প্রযোজ্য, মানে স্থির বিন্দু আধানের জন্য প্রযোজ্য। ঠিক আছে, স্থির বিন্দু আধান, স্টেশনারি পয়েন্ট চার্জ এর জন্যই প্রযোজ্য। এই কথাটা মানে কি, পয়েন্ট চার্জ মানে কি, মানে চার্জের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা মানে চার্জটা যে জায়গাটার মধ্যে আছে বা যে বস্তুটার মধ্যে আছে, তার যে ডাইমেনশন, সেটা তাদের দূরত্বের মধ্যে অনেকটাই ছোট। যেমন ধরেন এইখানে একটা বৃত্ত আছে, ধরেন একটা বেলুন রাখা আছে, বেলুনের আমার ব্যাসার্ধ হচ্ছে ধরেন 2 সেন্টিমিটার, আর এইখানেও একটা বেলুন রাখা আছে, বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, আর এদের মাঝে দূরত্ব হচ্ছে ধরেন 100 সেন্টিমিটার। তাহলে এদের ডিস্টেন্সের তুলনায় বেলুনের যে ডাইমেনশন সেটা খুব ছোট। এই ক্ষেত্রে বেলুন দুটোকে আমি অ্যাজ এ পয়েন্ট চার্জ ট্রিট করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে বক্তব্য পয়েন্ট চার্জ বলা। তো এরকম হচ্ছে ব্যাপার, যে বস্তু দুটো থাকবে, তার যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা তাদের ডিস্টেন্সের তুলনায় খুব ছোটো হবে, তখন সেটা পয়েন্ট চার্জ হয়ে যাবে। আচ্ছা, তো এই ফোর্সটা, এদের মধ্যে যে ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে, এদের লাইন জয়েনিংয়ের দিকে অ্যাক্ট করবে। মানে দুটো চার্জ, ধরুন এখানে একটা আছে Q1, এখানে একটা আছে Q2, দুটোই প্লাস। তাহলে ফোর্সটা অ্যাক্ট করবে কোন দিকে, এদের লাইন জয়েনিংয়ের এই দিক দিয়ে ফোর্সটা অ্যাক্ট করবে। বুঝতে পেরেছি, এদের লাইন জয়েনিংয়ের দুটো চার্জকে লাইন দিয়ে জয়েন করে, স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলে সেই লাইন বরাবর ফোর্সটা কাজ করবে। তাহলে ফোর্সটা অ্যাক্ট করবে এদিক বরাবর, যে ফোর্সটা কাজ করবে এদিক বরাবর। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো ফোর্সের ভ্যালুটা Q1 Q2 সাথে ভ্যারি করবে, 1/r² সাথে ভ্যারি করবে। এই দুটো এক জায়গায় লিখলে Ke Q1 Q2/r²। এগুলো ছোটো থেকে পড়েই এসছিস, এগুলো আলাদা করে বলার কিছু নেই। তো সিজিএস ইউনিট আর এসআই ইউনিটে এই কনস্ট্যান্টের ভ্যালুটা অন্যরকম হয়। যদি আমি এসআই ইউনিট নিই, তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা হয় 1/4πε। এপসাইলনটা কি, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ স্পেস, মানে চার্জ দুটো যে মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর ফোর্সটা ডিপেন্ড করবে। এটা কেন হয়, এটা হয় তার কারণ চার্জ পোলারাইজেশন হয়। এবং চার্জ পোলারাইজেশন কি, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো। মোট কথা এটা জানবি যে চার্জ দুটো যে মিডিয়ামের ওপর আছে তার উপর ফোর্সটা ভ্যারি করবে। ধরা যাক বায়ু মাধ্যমে দুটো চার্জ আছে, যখন বলছে যে এটা যেন মাথায় থাকে যে দুটো বস্তুর কথা বলছি যার মধ্যে চার্জ আছে। যাই হোক, তো সেই দুটো বস্তু যদি আমি বায়ু মাধ্যমে রাখি, তার মধ্যে যে ফোর্সের ভ্যালু কাজ করবে, আর যদি অন্য মাধ্যমে নিয়ে যায় তাহলে ফোর্সের ভ্যালুটা কিন্তু আলাদা হবে। ধরা যাক দুটো বেলুন, এবং বেলুনের মধ্যে চার্জ আছে, ঠিক আছে, মানে বেলুনটাকে কোনোভাবে ঘর্ষণের মাধ্যমে আমি চার্জটা প্রদান করেছি। তো সেই বেলুন দুটোকে নিয়ে আমি যদি এয়ারে একরকম ফোর্স বের করবো, আর ওই দুটোকে যদি জলে ডুবিয়ে ফোর্সের
মেজার বের করতে চাই তাহলে অন্যরকম ফোর্স কিন্তু হবে। তো এইটা হচ্ছে বক্তব্য এইখানে। তাহলে কে ইকুয়ালস টু 1/4 এপসাইলন, এপসাইলনটাকে বলা হয় পারমিটিভিটি অফ স্পেস। তো এয়ারের ক্ষেত্রে এইটাই ভ্যালু হয়ে যায় 1/4 এপসাইলন 0 লেখা হয়। এটা কি এই কনস্ট্যান্টটাকে এপসাইলন 0 হিসেবে লেখা হয় এবং তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, তার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ এই কনস্ট্যান্টের ভ্যালুটা। বেশ, এইবার যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে এপসাইলন, এয়ারের ক্ষেত্রে এপসাইলন 0, অন্য মিডিয়ামের ক্ষেত্রে সেটা কিন্তু এপসাইলন হয়ে যায়। এখন এই এপসাইলন 0 বারবার কোনো একটা জিনিসকে এপসাইলন দিয়ে না লিখে, মানে কনস্ট্যান্টের ভ্যালুটাকে 1/4 এপসাইলন না লিখে ডাইরেক্টলি কনস্ট্যান্ট বলে অন্য আরেকটা কনস্ট্যান্টের কথা বলা হয়, যেটাকে কে বা এপসাইলন আর দিয়ে লেখা হয়, যার ভ্যালু হচ্ছে এপসাইলন বা এপসাইলন 0 সাথে সমান। তাহলে এফ এর যে ভ্যালুটা সেটা হয়ে গেল, যদি এয়ারের হয়, এয়ার বা ফ্রি স্পেস হয়, শূন্য মাধ্যম বা বায়ু যেটা আমরা বলি বাংলায়, সেক্ষেত্রে এফটা হয়ে যায় 1/4 এপসাইলন 0 Q1 Q2/r²। আর যদি আমি এটাকে কোনো একটা অন্য মিডিয়ামের ক্ষেত্রে কথা বলি, তাহলে এপসাইলন হয়ে যাবে ইন এনি মিডিয়াম, যে কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে কথা বলি, সেক্ষেত্রে এফ এর ভ্যালু হয়ে যাবে 1/4 কে এপসাইলন 0, কারণ এপসাইলন মানে হচ্ছে কে ইন্টু এপসাইলন 0। তাহলে এইখানে যেটা লিখেছিলাম কনস্ট্যান্টের ভ্যালুটা 1/4 এপসাইলন, সেই এপসাইলন জায়গায় লিখছি আমি কে এপসাইলন 0। তাহলে 1/4 কে এপসাইলন 0 Q1 Q2/r²। হচ্ছে এইটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউডটা, ফোর্সটা কত, ফোর্সের ভ্যালুটা কত, সেইটা হচ্ছে এইটা। বোঝা গেছে? বেশ, তো নেক্সট আমাদের দুটো জিনিস জানতে হয়, সেটা হচ্ছে কুলম্বস লয়ের ভেক্টর ফর্ম আর হচ্ছে একটা সুপারপজিশন প্রিন্সিপাল। তো ভেক্টর ফর্ম অন্য কিছু না, ফোর্সটা কোন দিকে কাজ করছে তার মানে ফোর্সটাকে তার ডাইরেকশনের সাথে লেখা। ম্যাগনিটিউডটা তো আমরা পেলাম F = Q1 Q2/r², এবং এটাও দেখলাম যে আমরা ফোর্সটা কোন দিকে কাজ করে না, এই চার্জ দুটো যদি আমি লাইন দিয়ে জয়েন করি, একটা স্ট্রেট লাইন দিয়ে, তো সেই স্ট্রেট লাইন বরাবর ফোর্সটা কাজ করবে। এইবার যদি দুটো প্লাস হয় তাহলে বাইরের দিকে এই ফোর্সটা কাজ করবে এফটা, আর যদি একটা প্লাস আর একটা মাইনাস হয় তাহলে ফোর্সের ডাইরেকশনটা হবে কোন দিকে, ফোর্সের ডাইরেকশনটা হবে এই দিকে। এই হচ্ছে বক্তব্য, এটা আমরা দেখে আসলাম। এইবার ভেক্টর ফর্মে যেটা করতে হবে, এই ফোর্সটাকে আমাকে ইন টার্মস অফ ভেক্টর লিখতে হবে। কীভাবে লিখবো? খুব সিম্পল, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, XYZ, আমাদের যে নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সেটাই নিলাম। তো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে। এখানে একটা চার্জ আছে Q1, যার পজিশন ভেক্টর ধরে নেয় R1। এটা জাস্ট ভেক্টর ফর্মে লেখা। এখানে একটা চার্জ আছে যার ধরনের পজিশন ভেক্টর হচ্ছে R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে Q1, ঠিক আছে। তাহলে এই যে ভেক্টরটা হলো, এই ভেক্টরটা এইটা হয়ে যাবে কি R2 - R1 একটা ভেক্টর, আমি সেটাকে ধরে নেয় R' বলছি, ঠিক আছে। এই ভেক্টরটিকে R'। তাহলে ফোর্স অন 2, এটা হচ্ছে চার্জ 1, এটা হচ্ছে চার্জ 2, তাহলে ফোর্স অন চার্জ 2 ডিউ টু 1, এটাকে আমি লিখছি F21 দিয়ে। ফোর্স অন চার্জ 2 ডিউ টু 1, এটাকে আমি লিখছি F2 দিয়ে। ম্যাগনিটিউডটা কী হবে সেটা আমরা জানি, ধরনের এয়ার বা ফ্রি স্পেসে আছে, তারও ধরার দরকার নেই, 1/4 এপসাইলনই ধর Q1 Q2/r। আচ্ছা, এদের মাঝে ডিস্টেন্সটা কত? R2 - R1, যেটাকে আমি R' বলেছি। তাহলে R2 - R1 আমি লিখছি এখানে R' = R2 - R1, ঠিক আছে। এখানে আমি R' লিখতে পারি, তাহলে R' তার স্কোয়ার হয়েছে ম্যাগনিটিউড, R' হচ্ছে ম্যাগনিটিউড, তার স্কোয়ার ইন্টু R' ক্যাপ, এটা হচ্ছে F21, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কি 2 এর ওপর ফোর্স 1 দেবে, কোন ডাইরেকশন হবে? লাইন জয়েনিং, এবং এই ডাইরেকশনে হবে, দেখ এইদিকে ডাইরেকশন, আর R21 বা R' এর যে ডাইরেকশন সেটা সেম, সেই জন্য আমি এটাকে এরকমভাবে লিখেছি। আচ্ছা, তাহলে F12 কী হবে, মানে 1 এর ওপর ফোর্স ডিউ টু 2 কী হবে, সেটা হবে এইদিকে ফোর্সটা কাজ করবে, তাই না? দুটোকে আমি পজিটিভ চার্জ হচ্ছি, দুটোকেই পজিটিভ ধরছি, তাহলে এইদিকে কাজ করবে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবে, ফোর্স লেখার সময়, ম্যাগনিটিউড লেখার সময় বা ফোর্সের ভ্যালু লেখার সময়, তখন কিন্তু চার্জের সাইনগুলো কিন্তু ইউজ কখনোই করবি না। মানে Q1টা প্লাস বলে প্লাস Q1, আর Q2টা মাইনাস বলে মাইনাস Q2, এইসব কিন্তু হয় না। চার্জের জাস্ট ম্যাগনিটিউডের ভ্যালু লিখছি, আর প্লাস না মাইনাস সেইটা দেখে আমি বুঝতে পারবো যে ফোর্সটা কোন দিকে কাজ করছে না করছে। এখানে দেখে F12 বলছি, তাহলে F12টা এই দিকে কাজ করছে, F12 কী হবে? F12 = -F21 হবে। যদি আমি ভেক্টর টার্মে লিখতে চাই তাহলে 1/4 এপসাইলন Q1 Q2 আমার কাছে R' ইন্টু R ক্যাপ, R' ক্যাপ, এখানে একটা মাইনাস লিখে দেওয়া, তাই না? কারণ R' যে ডাইরেকশন, R' ডাইরেকশনটা এইদিকে, আর F12 ডাইরেকশনটা অপোজিট, সেই জন্য এইটা লেখা, তাই না? তো এই হচ্ছে বক্তব্য। আরেকটা আছে, সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল কী বলছে? বিভিন্ন চার্জ যদি থাকে, ধরনের একটা স্পেসের মধ্যে অনেকগুলো পয়েন্ট চার্জ আছে, এদিক ওদিক করে পড়ে আছে, Q1 Q2 Q3 Q4 Q5। তো আর আমি চাইছি যে এই 1 নম্বর যে চার্জটা আছে তার উপর কত ফোর্স কাজ করছে না করছে। তো তার জন্য আমাকে কী করতে হবে? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চার্জ কী ফোর্স অ্যাপ্লাই করছে সেইটা প্রথম দেখে নিতে হবে, এবং সেইটা দেখে নেওয়ার পর Q1 এর ওপর টোটাল ফোর্স হবে প্রত্যেকটা ফোর্সের ভেক্টর সাম।
যেরকম Q2টা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, Q2টা ফোর্স অ্যাপ্লাই করবে Q1 এর উপর, এইদিকে আমি ধরছি সবাই প্লাস, ঠিক আছে, সবাই প্লাস, ঠিক আছে। তো এরকম যেটা হবে, মাইনাসও ধরতে পারিস, কোনোটাকে মাইনাস ধরবে কী ধরবে কিছু যায় আসে না, কিন্তু সুপারপোজিশন প্রিন্সিপালটা ভালো করে বোঝার চেষ্টা কর, ঠিক আছে। তাহলে Q3টা কোন দিকে ফোর্স দেবে, সেটা হচ্ছে এই দিকে দেবে। আচ্ছা, Q4টা কোন দিকে ফোর্স দেবে, Q4টা ফোর্স দেবে আমার এই দিক বরাবর। Q5 কোন দিকে ফোর্স দেবে, Q5 ফোর্স দেবে এই দিক বরাবর। তাহলে এখানে লিখছি F1, 1 এর উপর ফোর্স কে দিচ্ছে, 2 দিচ্ছে। এখানে আমি কি লিখবো, F কে দিচ্ছে 3 ফোর্স দিচ্ছে, 1 এর উপর 1 3। এখানে কে দেবো F14, এখানে লিখবো F15, এবং প্রত্যেকটা একটা করে ভেক্টর সাইন দিয়ে দেবো, প্রত্যেকের ডাইরেকশনটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো F নেট ফোর্স কী হবে এর উপর, সেটা হচ্ছে F12 প্লাস F13 প্লাস F14 প্লাস F15, প্রত্যেকটা যে ফোর্স আছে তার ভেক্টর সামটা আমি নেব। তো এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে যখন এই 1 নম্বর চার্জের উপর তখন 2 নম্বর চার্জটা ফোর্স অ্যাপ্লাই করছে, তখন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কোনো চার্জের উপর, মানে কোনো চার্জে এই ফোর্সটার উপর এরা কেউই ইন্টারফেয়ার করছে না, ঠিক আছে। যখন আমি F12টা বের করবো, মানে 1 এর উপর ফোর্স 2টা দেখবো, তখন এই আদার্স চার্জগুলো কি ফোর্স অ্যাপ্লাই করছে না করছে এরা কোনোভাবে ইন্টারফেয়ার কিন্তু করবে না, শুধু এদের মধ্যে ফোর্স এরাই দেখে নেবে, ঠিক আছে, বাকিরা কিন্তু আসবে না, ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য। আচ্ছা, এটুকুই থিওরি পড়ার এখানে। এরপর আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করবো যাতে করে আমাদের থিওরির যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা খুব ভালোভাবে হয়। ওকে, সো লেটস মুভ।